মেয়ে আছে, ছেলে আছে, নাতিন হয়ে গেছে, আমি এখন কি বেবি নিব বল? আমি একটা বেবি নেই, এটা আমার সাথে যাবে বলো? এই বয়সে যদি আমি এত বড় একটা পেট দেখাই কেমন দেখা যায় বলো? আমি আমার মেয়ে কোথাও গেলে বলে কি আমরা নাকি 2 বোন। আর আমার ফেসবুকটা কিন্তু ওপেন, আমার কিন্তু কোনো কিছু হাইট না। ওকে মানুষটা বানাইছে আমি, ওকে সবকিছু শিখাইছে আমি, ওর ফ্যামিলিটাকে পর্যন্ত আমি পালতাম। ও সবসময় মদ খাইতো, মারাধরি করতো, ঝামেলা করতো। তোমার ফ্যামিলিকে চালাবো, আমি কেন তোমার হাতে মায়ের খাবো? ও তো তোকে ভাঙ্গা ভাঙ্গা খাচ্ছে। আমি বাচ্চাটা যে আবার জন্ম দিচ্ছি, আমি 2 লাখ টাকা তার হাতে দিচ্ছি। পরে কোর্টে গেল যে আমি ওকে ডিভোর্স দিলাম। ও একদিন হুট করে আমার বাসা পুলিশ পাঠাইলো, ওকে বলা বাচ্চা আরেকটা জন্ম দিয়ে বাচ্চা দেখতে, আমি মৃত্যুর আগ পর্যন্ত দেখতে দিব না। আপনার বোনের জামাই পুলিশে চাকরি করে না, তার চাকরিও খাবো। আপনি এত ক্ষমতা নেই কি আমার বোনের জামাই চাকরি খাবেন? তখন আমি সাথে সাথে আমি আরেকটা মন্ত্রীর ফোন করলাম। আমি তো ভয় পাচ্ছি না ভাই, আমার তো চুরির বাচ্চা না, এটা তো আমার পেটের বাচ্চা। ওয়েলকাম টু মঞ্জামেদ ট্রাভেলস টু মঞ্জামেদ। আমার গেস্ট আজকে সুজানা ইসলাম না? হ্যাঁ, সুজানা হচ্ছে একসময় বাংলা ফিল্মে অ্যাক্টিং করতো, কয়েকটা মুভি করছে, ও নায়িকা, কিন্তু এখন নাকি নানি হয়ে গেছে। তা আমি এটা জানতাম না। নানি না, দাদু হয়ে গেছে। দাদি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, ছেলে বিয়ে করেছে না? হ্যাঁ হ্যাঁ, নানি হয়, দাদি হয়। আচ্ছা, সো আমি আসলে এগুলো শুনে খুবই অবাক হয়েছি। এর মধ্যে আমি অনেকদিন শ্যুট করতেছি না, বিকজ অফ আমাদের দেশে যে একটা টার্মোয়েল গেল, সেই জন্য চুল সব বড় হয়ে গেছে। অনেকদিন পরে জাস্ট ক্যামেরার সামনে আসছি অ্যান্ড শুরু করতেছি, দেখতেছি কীরকম হয়। এরপরে রেগুলার আমার যে সেলিব্রিটি শোজ অ্যান্ড আমার ক্যান্ডিডেট শোজ অ্যান্ড অন্যান্য যে শোগুলো হচ্ছে সেগুলো আমি আবার রিজিউম করতেছি। ওকে সুজানা, ওয়েলকাম টু মাই শো। ভালো আছো? দাদি ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে তুমি এই গল্পটা বলো, তারপরে আমি বাকি গল্পে ঢুকবো। তুমি আসলেই দাদি? আসলে হ্যাঁ, আমার একটা মেয়ে, একটা মেয়ে, একটা ছেলে। ছেলেটা বড়, মেয়েটা ছোট। মেয়ের বয়স 14-16 বছর। আর ছেলেটা বিয়ে করছে। আমার একটা পিচে নাতিনও আছে, 3-4 বছর হয়ে গেল অলরেডি। তো আমার তো অনেক ছোটবেলা বিয়ে হয়েছে, যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে। আমি পুরান ঢাকার মেয়ে। আমার যখন 13 বছর বয়স তখন আমি বিয়ে করছি, আমার ফ্যামিলি বিয়ে দিচ্ছে। তো আমাদের পুরান ঢাকার নিয়ম, যারা একটু সুন্দরী মেয়ে হয় আর কি পুরান ঢাকা, তো ওরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, রাখতে পারে না। তো বিয়ে দিয়ে দিচ্ছে, তখন তার বুঝি নাই। এখন তো আমরা অনেক ফার্স্ট, অনেক কিছু বুঝি, তখন বুঝি নাই, বাচ্চা নিয়ে নিচ্ছে। তো ছেলে বড় হয়ে গেল, তারপর ছেলে প্রেম করে বিয়ে করছে, ওর পছন্দ মতো বিয়ে করছে, বাট ভালো লাগছে, মেয়েটা সুন্দর দেখতে। তো আমি মেনে নিছি, যেহেতু ওরা সংসার করবে, ওরা হ্যাপি থাকাটা বড় কথা। ওকে, এই গল্পে আসবো। ফিল্মের কাহিনী বলো। ফিল্মের গল্পটা হইলো, আমি যেহেতু পুরান ঢাকার মেয়ে, পুরান ঢাকার মানুষ এগুলো পছন্দ করে না, তো আমাকে তো ফিল্ম করতে দিবে না। আর যেহেতু তখন আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স, ঠিক আছে, তখন আমার 1 বছরের বেবি রেখে বলছি। হ্যাঁ, 1 বছরের। তো তখন আমার পুরান ঢাকার একটা সিনিয়র একটা মেয়ে ছিল, ও ফ্যাশন শো করতো। ওই মেয়েটা আমাকে বলতেছিল কি, সুজান তোমার হাইট অনেক ভালো, তুমি মিডিয়াতে ব্যাক করো। তা বলে আমি তো এগুলো বুঝি না, আর আমার পুরান ঢাকার মেয়ে, আমাকে তো দিবে না। তো বলে কি, তোমার যেহেতু হাজবেন্ডের সাথে ডিভোর্স, তুমি কি করবা? তো আমি বললাম কি, ঠিক আছে তাহলে আপু তুমি আমাকে নিয়ে যাও, আমি দেখবো, ট্রাই করব। তো প্রতিদিন আপু ফ্যাশন শো থাকতো, তো আমি ওই বসে বসে আমিও দেখতাম। দেখার পর তখন আমি ভাবলাম কি, দেখি আমি ট্রাই করে। তখন আমি বিবি রাসেলে শো করতাম। তো শো করতে করতে একটা টাইম একটা সাংবাদিক এসে বললো কি, তোমার হাইট ভালো, তুমি ফিল্মে আসো, তুমি সাইন করতে পারবে। তো আমি খুব ভয় পাইতাম, এত বড় একটা জায়গায় আমি কিভাবে দাঁড়াবো, ফিল্মে সাইন করতে পারবো? হ্যাঁ। তো আমার একটা মনে ভয় ছিল কি, আমাকে এটা হবে না। তখন আমার একটা মনে জিত ছিল, যেহেতু আমি ডিভোর্স, আমার নিজের পায়ে দাঁড়াইতে হবে, আমার বাচ্চাটাকে বাঁচাতে হবে। তখন আমি তোমার গেলাম, জহির বাবু যে গল্প লেখে, তার বাসা আমাকে নিয়ে গেল। তো দেখানোর পরও সে আমাকে অনেক ভয় দেখাচ্ছে, ফিল্মে এই ফিল্ম সেই। তো আমি বললাম কি, আচ্ছা আমি একটু দেখি। তো উনি আমাকে ছাড়তেছিল না, বলে কি না, তুমি এত সুন্দরী মেয়ে, কেন তুমি ফিল্ম করবা, তুমি জানো ফিল্মে এই সেই হ্যান ত্যান। আমি বলি কি, আচ্ছা আমি দেখি না। তারপর বললো কি, আচ্ছা ঠিক আছে। সন্ধ্যা হয়ে গেলো, আমি খালি বারবার বলতেছি আমার তো পুরান ঢাকা যেতে হবে, আমাকে আপনি ছাড়েন না কেন? বলে কি না, তোমাকে আর কি বসায় রাখছে, কথা বলতেছে, একটা পর একটা বলতেছে। বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, পরে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরের দিন আমাকে ফোন করে বললো কি, এই তুমি একটা হোটেলে আসো। আরে ভাই, আমি হোটেল কেন? আমি তো খুব ভয় পেয়ে গেলাম, হোটেল কেন দেখা করব? বলে কি, আসোই না। আমি তো ওইসব জায়গায় চিনি না, সত্যিকারই আমি কাকরাইলে এইসব জায়গায় চিনতাম না। তখন ও আমাকে বললো কি, তুমি এখানে আসো। তো আমি আসলাম আমার একটা ফুপ্পিকে নিয়ে, যেহেতু আমি একা খুব একটা চিনি না জায়গা টাগা।
ফুপিকে নিয়ে আসলাম, আসার পর দেখি কি অনেক লোক, ঠিক আছে। তখন আমার ভয়টা কাজটা একটু কম করতেছিল। বলার পর বলতেছে তোমাকে তো ফিল্মে নিয়ে নিলাম। আমি বলি সত্যি বলতেছে নাকি ফাইজলামি করতেছেন? বলে কি না সত্যি। তো উনি যখন আমাকে ড্রেস ম্যান ডাকলো, আমাকে ড্রেস মাপ দিল, তখন আমি বুঝলাম না কনফার্ম। তারপর যখন উনি আমাকে সাইন করালো, আমার মনে হয় লাইফে আমার একটা নতুন জীবন আসলো। আমি প্রচুর কাঁদতেছিলাম আর সাইন করতেছিলাম। কি ফিল্ম? ফিল্ম ওইটা হলো আমার নজর। ওকে, কে প্রথম ছিল সাথে? ওইটাতে ছিল আমির খান, আমি, নদী, আমিন খান। আর নদী, তারপর আরো অনেক আর্টিস্ট ছিল। এটা কবে রিলিজ হয়ে গেল? কবে এটা? এটা অনেক আগে হয়েও গেছে অলরেডি। কত আগে সেটা? এটা তাও তো 15 বছর হয়ে গেছে মুভিটা মুক্তি পাইছে। তারপর এটা করার পর তারপর দরজা শাশুড়ি করলাম রাকিবের। দরজা আমি শাশুড়ি। মৌসুমী, ফেরদৌস, আমি ফেরদৌসের বোন থাকি ওইটাতে। তারপরে এক দুই এরকম করতে 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 তখন আমার কাছে মনে হলো কি মিডিয়াটা ভালোই তো, করি না। তারপর করতে করতে তখন আমি পুরান ঢাকা থেকে যখন আসতাম খুব ঝামেলা করতো ফ্যামিলি। হ্যাঁ তুমি এত রাত্রে আসো, ভালো মেয়ে তো আসে না, এইগুলা কেমন। তখন আমি আমার একটা ফুয়াতো ভাই আমাকে মগবাজার একটা বাসা ভাড়া নিয়ে দিল। বাসা ভাড়া নেওয়ার পর ওইখানে আমি 6 মাসের মতো ছিলাম। থাকার পর আমি নিকেতনে চলে আসলাম। তখন নিকেতনে যখন আমি আসছি তখন নিকেতন ধরো যে 2 নাম্বারের গেটটাতে পানি, আর রাস্তা প্রচুর ভাঙা। কেউ আর কি নিকেতনের কথা বললেই ভয় পাইতো, কি তুমি রুমে একটা অন্ধকার জায়গা থাকো, কি ফালতু একটা জায়গা থাকো, এগুলো বলতো। তো আমি বলি কি না, আমার হলো ইচ্ছা কি আমি এস্টাবলিশড হব, আমি এখানেই থাকবো। তারপর আমার আম্মা বাঁচতো না, বলতো তুমি এত দূরে থাকো, পুরান ঢাকার মানুষ একটু তো অন্য টাইপের, বলে তুমি এত দূরে থাকো, তোমার বাসায় আসলে যাওয়া সম্ভব না। তারপর এখানে থাকলাম, থাকতে থাকতে তারপর তোমার ঠিক আছে বিয়ে করার পর আমাকে বললো তোমার মিডিয়া থেকে অফ হয়ে যেতে হবে। তোমার ডিরেক্টর? হ্যাঁ, ডাইরেক্টরকে বিয়ে করলাম। তার সাথে কোনো প্রেম ভালোবাসা এরকম কিছুই না। বিয়ে হয়ে হলো কিভাবে তাও আমি আসলে বুঝি না, এটাও সত্যি। মানুষ মনে করবে থাকে না কি ডাইরেক্টরের সাথে প্রেম ভালোবাসা ঘোরাঘুরি এরকম কিছুই না। ও আমাকে বলছে পছন্দ করতো, তো রানা আমাকে বলে কি তোর পছন্দ কর। আমি কি জন্য, আমি তো জানি না, আমি তো তাকে ভাইয়া বলে কথা বলি। তারপর 1 দিন 2 দিন আমার বাসায় এসে ফুট করে আমি 15 দিনের মাথায় আমরা কাজী অফিসে যে বিয়ে করে ফেলছি। আমাকে বিয়ে করলো, তারপর ওর শুটিং, ও চলে গেল গাজীপুরে, আমি চলে গেলাম আমার বাসায়। ঠিক আছে, বাসায় যে আমি পোলাও টোলা কাজের মেয়েদের দিয়ে পাকটা করালাম। ও শুটিং শেষ করে রাত্রে 1টার দিকে আসলো, এসে আমরা আমাদের মতো খেটে আবার রাত্রে ঘুমো, সকালে আবার চলে গেল গাজীপুরের শুটিংয়ে। এরকম লাইফ। তারপর এরকম করতে করতে তারপর একটা টাইমে আমার মেয়ে পেটে চলে আসলো। মেয়েটা চলে আসার পর তোমার সাথে? হ্যাঁ, ছেলেটা আমার সাথে। তারপর মেয়েটা চলে আসলো, মেয়েটা আসার পর ফিল্ম করা দরকার নাই, সিম টিম ভেঙে ফেললো। যখন ওকে সবাই বলে কি সজনী কই, বলে কি আমি তো জানি না, বাট আমি হ্যাঁ আমার ফিল্মের নাম সজনী। তো তখন ওকে সবাই জিজ্ঞাসা, ও তো ওরই তো আমি তখন বউ, কিন্তু ও সবাইকে অ্যাভয়েড করতো, কাকে বলতো না ও যে আমাকে বিয়ে করছে। আবার আমাকে কেউ জিজ্ঞেস আমিও বলতাম না। শুধু মান্না ভাই তখন বেঁচে ছিল, মান্না ভাইকে আমি বলছিলাম কি মান্না ভাই আমি ফিল্মের একটা লোকরে বিয়ে করব। তো ফিল্মের মান্না ভাইকে যখন আমি বললাম কি মান্না ভাই আমি এরকম তো একটা ছেলেকে বিয়ে করব, বলে কি সুলতান এটা জীবনে তুই বড় ভুল করবি, মিডিয়ার কাউকে বিয়ে করা ঠিক না, আর তোর সাথে না যাবে না, তুই তো অনেক ফাস্ট চলাফেরা করিস, তুই এই জিনিসটা করিস না। আমি তো করেই ফেলছি। তো মান্না ভাই মাঝে মাঝে আমার বাসায় আসতো। তা আমি তখন বললাম কি মান্না ভাই আমি তো ভুল করে ফেলছি, এখন তো আর কিছু করতে পারবো না, ঠিক আছে, তাকে তুই এটা ফস্তাবি একটা টাইমে। আমি আচ্ছা দেখি না কতটুকু টেনে নেওয়া যায়। তারপরে একটা টাইমে দেখা গেল কি আসলে হইল না সংসারটা। যখন আমার মেয়েটা 1 বছরও হয় নাই, ধরো 8-9 মাস, তখন আমি যে কোনো একটা কারণে ওকে আমি ডিভোর্স দিয়ে দিলাম। ও আমাকে ডিভোর্স দিতে চায়নি, আমি দিয়ে দিচ্ছি। আমি বলছি না তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, বেবিটা আমার কাছে এখন পর্যন্ত। তখন আমি থানায় জিটি করছি। তো জিটি করার পর তখন আমার এফডিসি থেকে ওই যে রানা, তারপর আরও কয়েকটা প্রডিউসার আমাকে ফোন করছে কি সুজানা বাদ দাও, এইবারকার জন্য মাফ করো, মিল হয়ে যাও। আমার সাথে কোনো মিল নাই, আমার বাসায় যেমন ও না আসে তাহলে কিন্তু আমি পুলিশ ওকে ধরায় দিব। তারপর ওর যা কাপড় চোপড় ছিল আমি সব কাপড় চোপড় কিনে দিচ্ছি, কোনো জামা কাপড় কিচ্ছু ছিল না। ওকে আমি ওয়ানলি একটা জামা একটা প্যান্ট পরে আমার বাসায় নিয়ে আসছি, যা টোটাল ছিল ওকে মানুষটা বানাইছে আমি, ওকে সব কিছু শিখাইছে আমি, ওর কাপড় চোপড় সব কিছু, ওর ফ্যামিলিটাকে পর্যন্ত আমি পালতাম একটা টাইমে। ঠিক আছে, ওর ফ্যামিলি যখন আমার বাসায় আসতো, ওর ফ্যামিলি প্রথম যখন আমার বাসায় আসছে ওর আম্মা,
মনে করছে কি ওর ছেলে কামাই করে মনে হয় সব কিছু আমাকে করে দিচ্ছে, আসলে না, সব কিছু আমার ছিল। ঠিক আছে, কেন আমি নিকেতনে থাকি 25 বছর ধরে, আর ওকে আমি বিয়ে করছি 15 বছর। তো এইগুলো সব আমার ছিল একটা টাইমে। তো ওর ফ্যামিলি অনেক ঝামেলা করতো আমার সাথে, তো যাই হোক আমি ওগুলোকে ম্যানেজ করছি। তারপর করার পর ও সবসময় মদ খাইতো, মারাধরি করতো, ঝামেলা করতো। তো এগুলো আমি টাকা দিয়ে সংসার চালাবো, আমি সংসার তোমার ফ্যামিলিকে চালাবো, আমি কেন তোমার হাতে মায়ের খাবো? একটা মানুষ তো সবসময় অন্ধ থাকে না। যখন আমার চোখটা খুলে গেল তখন সবাই আমাকে বলে ও তো তোকে ভাঙ্গা ভাঙ্গা খাচ্ছে। ঠিক আছে, তো আসলে চিন্তা করে দেখলাম কি হ্যাঁ এটা তো সত্যি, ও তো কোনো কাজই করে না, শুধু এফডিসিতে যায় আসে। তো তখন আমি ওকে বলতাম কি তুমি পাশাপাশি একটা জব করো, এইভাবে তো আসলে মানুষের লাইফ যায় না। তখন অনেক ঝামেলা করতো। তো তখন ঝামেলা করতো, তো আমার কথা কি ঠিক আছে, যখন আমার বাচ্চা আমি নিয়ে নিচ্ছি, বাচ্চাটাকে তো আমি কিছু করতে পারবো না, বাচ্চাটা থাক আমার কাছে। আমি বাচ্চাটা যে আবার জন্ম দিচ্ছি, আমি 2 লাখ টাকা তার হাতে দিচ্ছি। ওডিতে ঢুকতে হয় না, ওডিতে ঢুকার আগে আমি 2 লাখ টাকা দিচ্ছি কি আমি ওডিতে যাচ্ছি, যা যা লাগে সম্পূর্ণ তুমি এই টাকা দিয়েই করো, খরচা করো। তারপর দেন সুস্থভাবে বাসায় আসলাম। আসার পর তারপর যখন ও আমার সাথে এইসব ধরনের ঝামেলাগুলো করলো, তখন আমি আমার বড় ছোট বোনের হাজব্যান্ডকে জানালাম কি মুহূর্দিন ও তো আমার সাথে অনেক ঝামেলা করতেছে, আমি আর পারতেছি না, আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। তো আমার ছোট বোনের হাজব্যান্ড আবার পুলিশ অফিসার, তো সে আমাকে বলতেছিল আপু তুমি একটু দেখো। আমি বলছি কি দেখো আমার পছন্দ তো আমি বিয়ে করছি, তোমাদের পছন্দ বিয়ে করি নাই, আমার সাথে কোর্টে যেতে হবে, আমি তোমাদের কথাটা মানতে রাজি না। তো ওরা জানে আমি একটু তারা টাইপের মেয়ে। পরে কোর্টে গেল যে আমি ওকে ডিভোর্স দিলাম। তো দেওয়ার পর আমার যে ড্রাইভার ছিল, আমার কথা গ্রামে গেলে তো হয়তো কয়েকদিন দেরি হবে পেপারসটা পেতে, আমার ইচ্ছা ছিল ওর হাতেও দিয়ে দিই, আমি গ্রামেও পাঠিয়ে দিই। আমার ড্রাইভারকে বললাম কি তুই যায় ওর হাতে দিয়ে ডিভোর্সের কাগজটা। তো ডিভোর্সের কাগজটা যখন দিছে ও অনেক কান্দাকাটি করছে, এটা ওর ব্যাপার, এটা তো আমার জানার ব্যাপার না। তো কান্দাকাটি করার পর ও আমার এফডিসি থেকে অনেক লোকজন ফোন করে বলতেছে সুজানা তুমি কেন ডিভোর্স দিলা, আর কয়টা দিন দেখো না। আমি বলছি না, আমি ওর সাথে সংসারই করব না। তারপর আমি যে ওকে যা যা কিনে দিছিলাম, আমার ঘরে আমি কিচ্ছু রাখি নাই। ওর সাথে যে আমার ছবিগুলো ছিল আমি মাঝখান দিক দিয়ে ছিঁড়ে আমার ছবিটা আমি রেখে দিচ্ছি, ওর যতটুকু ছবি ওর সাইডটা আমি ওইটা ওর ড্রাইভারের কাছে পাঠিয়ে দিচ্ছি। ও যে প্লেটে ভাত খাইতো ওই ভাতের থালটাও আমি পাঠিয়ে দিচ্ছি, কিচ্ছু রাখি নাই। কিন্তু ওগুলো কিন্তু সব আমার নিজের টাকা দিয়ে কিনে। এটা এফডিসির অনেক লোক যারা সিনিয়র প্রডিউসার ডাইরেক্টর ছিল, আগে তো অনেকে মারাও গেছে ইদানিং, তো ওরা সবাই জানতো, আমি পাঠিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপর আমি আমার মতো সুন্দর লাইফ লিড করলাম। ও একদিন হুট করে আমার বাসায় পুলিশ পাঠাইলো। আমি বুঝছি কেউ ওই পাঠাইছে, পুলিশ পাঠাইছে। হুট করে আসছে, আমার গেট খোলা। ভাই কেন আসছেন? আপনার বাসায় আমি একটু খুঁজবো। ভাই কী খুঁজবেন আপনি? দেখে বাসায় কিছু নাই, চলে গেছে। তখন আমি এফডিসিতে ফোন করলাম কি এরকম যে অপূর্ব আমার বাসায় পুলিশ পাঠাইছে, এটা আমি বুঝছি, ও কেন আমাকে হয়রানিগুলো করতেছে, আর এটা যদি করে তাহলে আমি অন্যরকম আশ্রয় নিব। তারপর ও আর পাঠায় না। তারপর ও ধরো আমি আর বাচ্চাকে দেখা বন্ধ করে দিলাম, যেহেতু বাচ্চাটা তো ছোট, ওকে দেখা বন্ধ করে দিলাম। ও আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল, বাচ্চা তো আমার কাছে ছিল, তো যারা ফ্রেন্ড সার্কেল আমার ছিল, আমি ওকে দেখানো বন্ধ করে দিলাম কি আমার সাথে তো এত ঝামেলা করছো, তোর সাথে আমার ডিভোর্স, আমার বাচ্চাটা আমি তোকে দেখতে দিব না। তো তখন ও সব ফ্রেন্ডদের কাছে দেখতে চাইতো আর কি, বলতো, কাঁদাটি করতো, বাচ্চাটা জুমরা আমি একটু দেখি, বাচ্চাটা একটু দেখতে যদি পারি। সবাই আমাকে ভয়ও বলতো না, সবাই তো জানতো কি বাচ্চাটা আমি যুদ্ধ করছি, সংসার আমি চালাইছি, ওর তো এখানে কোনো কিছু নাই। তখন আমি বললাম কি শুনো, ওকে বলা বাচ্চা আরেকটা জন্ম দিয়ে বাচ্চা দেখতে, এইসব ফাইজলামি যেমন আমার সাথে না করে, আর বাচ্চা আমি মৃত্যুর আগ পর্যন্ত দেখতে দিব না। তো এগুলো বলার পর ওর আরই করে না। তারপর মাঝে ওর টাকা দরকার, ও একদিন আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে বিউটি আমার তো টাকা দরকার, তুমি আমাকে কিছু টাকা দাও না। তো আমার কথা কি একদিন, আমার আসল নাম বিউটি, আমার তো ফিল্মে আসছে ওটার নাম সজনী ছিল, আর সুজানা হলো বিউটি ইসলাম সুজানা। তো তখন আমি চিন্তা করলাম কি থাকা, ও আমার বাচ্চা বাবা, আর একটা দিন তো আমি সংসার করছি, ওর তো সারা জীবনে ওকে আমি টানছি, তো তো এরকম ওকে বলছি তুমি আমার বাসায় উঠো না, তাহলে তুমি আসো, আমি 4 তলা থাকি, আমি বেলকনি থেকে টাকাটা ফালাই, তুমি নাও। তো আমি কয়েকদিন পরে আসতো, আমি বেলকনি দিয়ে টাকা ফালাইতাম, ও নিয়ে চলে যেত। তো আমার বাসায় ছোটো থেকে একটা মেয়ে আছে মর্জিনা নাম, এখন ওর বয়স 25 বছর, যখন ওর 6 বছর বয়স তখন থেকে আমার কাছে থাকে।
তো ওই মেয়েটাকে সবসময় বলতো কি তোর আপার হাতে রান্না আমার খেতে খুব ইচ্ছা হয়, আর তোর আপু তো আমাকে বাসায় ওঠায় না। তো আমাকে এসে আবার মর্জিনা বলতো কি আপু ভাইয়া না বলতেছে এইগুলো, আমি বলতো ধর ওই ব্যাটাকে আমার জামাই আছে নাকি ব্যাটার আমি বাসায় উঠাবো, ধর ব্যাটা যা মনে চায় তাই বলুক গা। তো এরকম করতে 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 একটা টাইমে বাচ্চাটা আমার বড় হয়ে গেল। বাচ্চাটা যখন আমার বড় হলো তখন ও আমার সাথে একটু ঝামেলা করা শুরু করলো। এই যে নায়িকা পরিমণি, আর এখন ওনারা তো পলাতক, যেহেতু নাই আমি ওনাদের নামও বলতে চাই না, ঘৃণা লাগে, আমাকে দিয়ে হয়রানি করাইলো। বাচ্চা আমার থেকে নিয়ে যাবে যখন ওর বয়স 10 বছর। মেয়েটা পরিমণি করতে আসলে এখানে পরিমণি তো সাথে ছবি করছে, তখন তো একটা মানুষের সম্পর্ক হয় না। এখন পরিমণি আমার ভিতরের খবর তো আর জানে না। পরিমণিকে তুমি ধরো তোমার সাথে ওর সাথে সম্পর্ক, তুমি পরিমণিকে যা শোনাবা যা বুঝাবা তাই কিন্তু বুঝবে, আমার ব্যাপার তো ও বুঝবে না। পরিমণি কি করছে, ওই মন্ত্রীকে দিয়ে আমাকে ফোন করেছে এই আপনাকে আমি এতটুকু টাইম দিলাম, না আমাকে পায়নি তো নাদিম যে আছে আমার ফ্রেন্ড কাকরেল, ওর বাবা প্রডিউসার, ছবি বানায়, ওকে ফোন দিচ্ছে কি নাদিম বিউটিরে বল ভালো 5 মিনিট 10 মিনিটের টাইম দিছে বাচ্চাটাকে দিতে। আমি বলি তোরে কেন ফোন দিবে, তুই তো আমার ফ্রেন্ড, দাঁড়া তুই নাম্বারটা দে। তা আমাকে বলতেছে আমার ফ্রেন্ড তুই জুলাইস না, উনি মন্ত্রী মানুষ, অনেক ঝামেলা করবে তোর উপরে, এসে হানতে নামবে। ভাই দরকার নেই ওনার নাম বলার। হ্যাঁ, তো আমি বলি কি ভাই যত বড় মন্ত্রী থাক আমার কি ঝামেলা করবো, আমি তো বাচ্চাটাকে চুরি করে নিয়ে আসি না ভাই, এটা তো আমার পেটের বাচ্চা, তুই নাম্বারটা দিয়ে আমি কথা বলি। তারপর ওনাকে আমি ফোন করলাম, আমি কি ভাইয়া এরকম আপনি আমার ফ্রেন্ডকে ফোন দিচ্ছেন কেন, বাচ্চাটা তো আমার, আপনি কেন ফোন দিচ্ছেন? বলে কি বাচ্চাটা তো একটু, আপনি বাচ্চাটা কেন নিয়ে আসছেন? আমি কি বাচ্চাটা পেটে কার কে ধরছে? আমি ধরছি। তখন আমাকে উঠে বলে আপনি আমাকে চিনেন, আমি কে, আমি যে কোনো টাইমে আপনাকে গুলি করে মেরে ফেলতে পারি। আমাকে কাছে আমি আপনাকে SMS করে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার বাসার, আর আমার বাসাটা আমি ঠিকানাও দিয়ে দিচ্ছি আমি কোথায় আছি। আপনি আসেন, আপনি এসে কি করবেন করে যান, আর আপনার দেখে আপনার কত সাহসকে আপনি আমার বাচ্চা নিয়ে যেতে পারেন নাকি, আর দেশে তো আইন আসছে, আপনি মন্ত্রী আছেন তাতে কি আছে। তখন আমাকে বলতেছে আপনি বোনের যে আমি পুলিশে চাকরি করা না, তার চাকরিও খাবো। আমার থেকে শুনেন আমার সাথে যুদ্ধ হইতেছে, আমি চাই আমার সাথে আর অপরের সাথে যুদ্ধটা হোক, আমার ফ্যামিলিকে টানবেন না, আমার ফ্যামিলি আমাকে বিয়ে দেয়নি, ঠিক আছে, আর আপনি এত ক্ষমতা নেই কি আমার বোনের জামের চাকরি খাবেন, ঠিক আছে। তখন আমি সাথে সাথে আমি আরেকটা মন্ত্রীর ফোন করলাম কি দোস্ত এরকম তো আমার বাচ্চাটা, তোরা তো জানিসই ছোটোবেলা থেকে আমার কাছে থাকে, কত কষ্ট করে আমি বড় করতেছি, আমার সাথে ঝামেলা করতেছে, এই ব্যাপার ও আমাকে ফোন দিচ্ছে এক মন্ত্রী, মানে মিনিস্টার মন্ত্রী। হ্যাঁ উনি ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পর বলতেছে বাচ্চা আপনি এখনই দিয়ে আসেন, না দিলে আপনি অনেক ঝামেলা হবে, এই হবে সেই হবে। আমি তো ভয় পাচ্ছি না ভাই, আমার তো চুরির বাচ্চা না, এটা তো আমার পেটের বাচ্চা। তখন আমি ওই ভাইয়াকে বললাম, ভাইয়া বলো কি আচ্ছা তুই মাথা কুল কর, তুই বাসায় আসছিস? আমাকে হ্যাঁ আমি বাসায় আসছি। তুই বাসায় থাক, আচ্ছা ঠিক আছে আমি বাসায় রইলাম। তারপর উনি আমাকে ফোন দিয়েই যাচ্ছে, তারপর ওনাকে আমি ফোন করলাম একটা টাইমে, আমি ফোন দিয়ে বললাম কি ভাইয়া শুনেন, আপনি কি জানেন কি কিচ্ছু ছিল না, ও একটা রাস্তার ছেলে ছিল, ওইখান থেকে আমি ধরে গোসানের মতো জায়গায় নিয়ে আসছি। আপনি এবিসিতে যারা সিনিয়র লোকজন তাদের ফোন দেন, দীপজল ভাই অনেক মানুষ আছে, তাদের ফোন দিয়ে জিগান আমি সত্য নাকি ও সত্য, বা আমি মিথ্যা নাকি ও মিথ্যা, তাহলে আপনারা বুঝে যাবেন। আর বাচ্চাটা কিন্তু ছোটোবেলা থেকে আমার কাছে থাকে, আমি যে ওডিতে গেছি বাচ্চাটার টাকা আমি দিয়ে বাচ্চাটাকে ওডিতে ঢুকছি, ভাইয়া আপনি কিছুই জানেন না। হ্যাঁ, আর এখন আপনার কাছে বলে কি বাচ্চা ও নিবে, কিভাবে নিবে? তাহলে এক কাজ করেন, ওকে আইনে আসতে বলেন, আমি কোর্টে যাব, ঠিক আছে। ও যদি আমার সাথে ঝামেলা করে আমি কোর্টে যাব, আমি কোর্ট পর্যন্ত ওর সাথে যুদ্ধ করব। আর আমি চাই না ভাইয়া কি আপনি এই ঝামেলাটাতে করেন, হ্যাঁ যেহেতু এটা আমার ফ্যামিলির ব্যাপার, আমারটা আমাকে বুঝতে দেন। তখন আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওকে ফোন দিলাম, উকিল, আমার দোস্ত এই ঘটনা, তা আমি কোর্টে যাব, কিভাবে কি সব কিছু তুমি রেডি করো। ও রেডি করলো, আমি কোর্টে গেলাম বাচ্চাকে নিয়ে, ও আসলো। কোর্টে যাওয়ার পর বাচ্চা তো তখন 10 বছর বয়স, ওকে আলাদা নিয়ে গেল ম্যাজিস্ট্রেট, নিয়ে যাওয়ার পর জিজ্ঞেসে তুমি কি পাপার কাছে থাকবে নাকি মমের কাছে থাকবে? বলে আমি আমার মমের কাছে থাকবো। অনেকবার ওকে আলাদা কিন্তু জিজ্ঞেসে, আমার সামনে নাকি। তারপর ম্যাজিস্ট্রেট নিয়ে আসলো, কাকি তুমি কার কাছে থাকবা? বলে আমি আমার মমের কাছে থাকবো। তখন সবাই সামনে বলতেছে দেখো ওকে আমরা আলাদাভাবে জিজ্ঞেসছি, তোমার কাছে থাকবে না, আর 18 বছর পর্যন্ত মার কাছে থাকবে, তুমি হয়তো দেখতে পারবা, ঠিক আছে। তো আমি বললাম কি শুনেন, আমি ওর কোনো খরচও নিব না, আর ওর খরচ ম্যাজিস্ট্রেটে বললাম কি ওর খরচার মতো অ্যাবিলিটি নাই দেওয়ার মতো, ওকে আমি পালছি, ওর ফ্যামিলিকে আমি চালাইছি, ওরা আমাকে পুরোটা শেষ করে ফেলছে, আর আমার বাচ্চা আমি দেখতে দেব না,
ঠিক আছে, আমি বাচ্চা যদি আপনারা বলেন কি বাচ্চা দেখতে হবে, আমি বাইরে দেশে চলে যাব বাচ্চা নিয়ে, কিন্তু বাচ্চা আমি ওকে দেখতে দিব না। তখন ম্যাজিস্ট্রেট বলে আচ্ছা ঠিক আছে। তখন উনি বললো কি আচ্ছা ঠিক আছে, উনি বাচ্চা যদি না দেখাতে চায় তাহলে আপনার তো কোনো রাইট নেই। আসলে তো এই মেয়েটাই সব কিছু কষ্ট করছে। তখন আমি চলে আসলাম কোর্টে থেকে। আসার পর আমি আমার মতো করে বাচ্চা মানুষ করতেছি। মানুষ এখনও তো 16 বছর পাও দিয়ে দিচ্ছে অলরেডি। তারপর ওর ফ্যামিলি থেকে আমাকে বলল কি সুজানা, মেয়েটার সাথে তো ডিভোর্স না, তোমার সাথে হয়তো ডিভোর্স, বাচ্চাটা তো ওর দেখার হক আছে। তো আমি বলি কি না, বাচ্চাটাকে তো আমি বড় করলাম, আর কি দিবে, আর ও কয় টাকার টাকা পয়সার মালিক হয়েছে, আর ও তো এখন বিয়ে করে ফেলছে, ওর একটা বেবিও হয়ে গেছে, তো আমার টাকা দরকার নেই, ঠিক আছে। আর আমার মেয়েটাকে আমি মানসিক রুগীও করতে চাই না। তারপর ও কী করলো, তোমার এই আমাদের একটা বড় ভাই আছে জাহাঙ্গীর ভাই, উনিও প্রডিউসার। ওই ভাইয়ের কাছে ও জব করতো, ঠিকাদারি বিজনেস করতো। তো আমি জাহাঙ্গীর ভাইয়ের একদিন ফোন করলাম কি ভাইয়া, আমি আপনার সাথে একটু কথা আছে, আমাকে একটু টাইম দিতে পারবেন নাকি? তো বলে কি হ্যাঁ বল, তুই এতদিন পর আমার নাম্বার পাইলি কোত্থেকে? আমি বললাম কি দুলাভাই দিচ্ছে। পরে বলতেছে আমাকে কি ভাইয়া, যখন একটা ফকির ছিল তখন আমার কোনো সমস্যা ছিল না, আমি ও রাস্তার ফকির, আমি ওকে ছেড়ে দিচ্ছি, বাট ওর সাথে আমার ডিভোর্স, আমার বাচ্চার সাথে তো ডিভোর্স না, এখন তো ও ভালো একটা জায়গায় আছে, ও বিয়ে করছে, তাহলে আমার বাচ্চাটাকে কেন দেখবে না? আমি তো তাহলে আইনের আশ্রয় নিব। আর যদি তুমি আমার বাচ্চাটাকে না দেখে তাহলে তুমি এটা কী করবো? আমি তোমার কাছে বিচার চাই। তখন ও বললো কি আমি বিউটি তোমাকে ফোন দিচ্ছিল, তোর মেয়েরে তুই দেখোস না কেন? তখন ও উল্টা আমাকে ফোন দিয়ে খুব থ্রেট দেয়, হ্যাঁ যদি আরেকবার ওইখানে ফোন দেওয়া হয় তাহলে আমাকে বাসা থেকে করবে, সে করবে। পরে জাহাঙ্গীর ভাই ওরে ওইখান থেকে বাই করে দিল। দেওয়ার পরে তারপর কার কোথায় আছে আমি জানি না। তারপরে ও কী করলো, মাঝে ধরো টাকা দিত টিচারের বেতনের, এটা সেটা দিত, ধরো 1 মাস দিলে 3-4 মাসেরটাই দিত না, বারবার ফোন করতে হতো। তা আমার কথা, টিচারদের কাছে তো তোমার মাস শেষ হলে আমার বেতনটা দিতে হবে, আমি তোকে কেন ফোন দিব? তুই টিচার ঠিক করে আমার বাসায় পাঠিয়েছিস, টিচার তো আমাকে চিনে না, টিচার তো তোকে চিনে, আর তোর নাম্বার। তো টিচার আমাকে ফোন করে বলতো ম্যাডাম এরকম টাকা, আমি বলি কি যে আপনাকে ঠিক করে দিছে ওই ভদ্রলোকের ফোন দেন, তাহলে টাকা দিয়ে দেবে। তারপরে এরকম করে ঝামেলা করলো। আবার আমি ফিল্ম ক্লাবের সমিতিতে ওর নামে আবার আমি বিচার দিলাম কি ওরে যেমন বাই করা দেওয়া হয় এখান থেকে। বিচার দেওয়ার পর ওরে বাই করে দিবে, পরে আবার হাতে পায়ে ধরলো আমার কি তুমি আমার নামে এগুলো করছো, আমাকে এখন সব জায়গা থেকে বাই করে দেবে সুজানা, আমি বাচ্চাটারে দেখি যতটুকু পারি করব। তখন ওকে বললাম কি দেখো, তুমি বিয়ে করছো, তোমরা ওই বাচ্চাটাকে দেখতেছো না, এটাও তো তোমার বাচ্চা, ঠিক আছে। যখন তুমি রাস্তার ফকির ছিল তখন তোমার কাছে টাকা চাইনি, আর আমি চাই না, বাচ্চাকে দিতে হবে। আমি যেখানে আইনে যাই, কোর্ট কাছারিতে যাই, এটা কিন্তু তুমি ফেসে যাবা। তারপর ওর মাকে বললাম ফোন করে কি যদি আপনি ছেলে আমার বাচ্চাটাকে না দেখে আমি কিন্তু আইনের আশ্রয় নিব। তখন ওর মাকে বলে আমি আর কি করবো, বুড়া বয়সে জেলখানায় বসে বসে জেলের ভাত খাবো, আমাকে কি সরকারি ভাত খাওয়া কি এত ইজি? ওইখানে ওরা বসে বসে ভাত খাওয়াবে, এসব ফাইজলামি না করে ওরে আমার বাচ্চাকে সব কিছু দিতে বলেন। তারপর ও কি করলো, টিচার ঠিক করে দিল। আমি পেশা দেওয়াতে, মানুষদের পেশা দেওয়াতে ও টিচার ঠিক করে দিল, স্কুলে ভর্তি করাইলো। তারপর স্কুলে এখন যা যা লাগে সব কিছু ওর বাবা দেয়। কিন্তু ধরো একটা ভালো দিন আসে না, একটা ঈদ, একটা ভালো দিন আসলে যতই আমার সাথে থাকুক, বাবার ফিলিংসটাও তো বাচ্চারা, সন্তানরা চায়। ধরো ও নিজের থেকে ফোন করবে কি নুসরাত তুমি কই? হ্যাঁ পাপা আমি বাসায়, তুমি রেডি হও। আচ্ছা রেডি হয়, তারপর আর ও ফোন ধরে না। তা আমার বাচ্চা তো কষ্ট পায়, কান্দাটি করে। তখন আমার কষ্ট লাগে, তুই আমার বাচ্চাটাকে মানসিক রোগী কেন বানাস? আমার বাচ্চা তো আমার কাছে আছে, অনেক ভালো আছে। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার হিজাব পরে, স্কুলে যাবে বরখা পরে, জাস্ট চোখ 2টা দেখা যায়। ও কিন্তু এরকম। আমার বড় ছেলেটাও কিন্তু কোরআনের হাফেজ, ঠিক আছে। আমার 2টা বাচ্চা কিন্তু খুব আল্লাহর ভক্ত। তো তুই আমার বাচ্চা কিন্তু এগুলো করার কোনো রাইট নাই। তারপর এখন আর ওগুলো করে না। এখন ওই যে যা যা লাগে ধরো ওগুলা দেয়। মাঝে অসুস্থ ছিল বাচ্চা, ওকে ফোন করা হয়েছে, বসে ল্যাবেডি নিয়ে যাওয়ার জন্য টাকা পয়সা যা লাগছে। আমি বলছি কি তুই ইয়ের সাথে কথা বলে দে, যে টেস্ট ইগুলা ফাইলগুলো ছবি তুলে পাঠিয়ে দিছে মর্জিনা, আমি তো কথা বলি না, মর্জিনা পাঠিয়ে দিছে, টাকাও দিয়ে দিচ্ছে। তো ওর মতো ও আছে, বিয়ে টিয়ে করে ফেলছে, আমি আমার মতো বিয়ে করে ফেলছে, আমি আমার মতো লাইফ আছে, এই তো। এরপরে তুমি আবার বিয়ে করছো? হ্যাঁ এখন তো এটা বিয়ে করছে, এখন তো আলহামদুলিল্লাহ তাকে নিয়ে আমি অনেক ভালো আছি। ওর বাবা ডক্টর, করোনা টাইমে মারা গেল, মা প্রফেসর,
আর ভাই, ছোট ভাইটা, ছোট ভাইয়ের বউটা বাইরে চলে গেছে পিএইচডি করার জন্য। আর আমার হাজবেন্ডও বাইরে থেকে পড়াশোনা করে আসছে, ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আসছে। আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো। আর আমার এই হাজবেন্ড আমার বাচ্চাকে অনেক আদর করে। কোনো বেবি হয়নি? না, আমি বেবি নিইনি আর নিবও না। যেহেতু আমার একটা ছেলে একটা মেয়ে আছে, বেবি নেওয়ার কি দরকার? ও আমাকে বলে, আমাকে কি ভাই আমার তো বেবি নেওয়ার কোনো প্রয়োজন নাই, একটা মেয়ে আছে, ছেলে আছে, নাতিন হয়ে গেছে, আমি এখন কি বেবি নিব বলো? এখন তো আমার মেয়ে বিয়ে হয়ে গেলে মেয়ে নিবে বেবি, ছেলে নিবে বেবি। এখন যদি আমি বেবি নেই, এটা কি আমার সাথে যাবে বলো? আমার তো এর সাথে যাবে না। আর এটা আমি পছন্দ করি না। একটা বেবি নিব আবার আগের মতো, মনে করো কত বয়স হয়ে গেছে এখন, এই বয়সে যদি আমি এত বড় একটা পেট দেখাই, কেমন দেখা যায় বলো? তো এই জিনিসটা যায় না, আর এটা আমি চিন্তাও করি না। এখন দাদি হয়ে কি আবার মুভিতে ব্যাক করতেছো? হ্যাঁ, আমি তোমার যে ইকবাল ভাইয়ের ছবি সাইন করলাম গুলশানের, হ্যাঁ গুলশানের চামেলি, গুলশানের চামেলি পুলিশ অফিসার থাকবো। আর এটাতে আছে তোমার কি বলে, জিৎ থাকবে আর কোয়েল মল্লিক মনে হয় থাকবে সম্ভবত। অনেকদিন পর ব্যাক করলাম ফিল্মে। আর টুকটাকি কাজ তো মিডিয়ার করা হয়, করি, ভাল লাগে। মিডিয়া তো আসলে একটা রক্তের সাথে মিশে গেছে, অন্য কোনো কাজ আর ভালো লাগে না, মিডিয়ার কাজটা করতেই ভালো লাগে। ওকে। আর তোমাকে যে ধরো যে তুমি দাদি বা নানি হয়ে যাবা, যদি এটা কেউ বলে না তোমার ফ্রেন্ডরা? আল্লাহ, এটা নিয়ে অনেক মজা হয়, এটা আমি খুব এনজয় করি। ধরো আমি আমার মেয়ে কোথাও গেলে বলে কি আমরা নাকি দুই বোন। কালকে যখন গেলাম একটা জায়গায়, তো বলতেছে আপনারা কি হন? আমাকে কি আমরা মা মেয়ে? বলে কি না আমি তো জানি আপনারা দুই বোন। আমি বলছি না, এটা আমার ফেসবুকে যখন আমি ছবি ছাড়ি সবাই মনে করে কি এটা আমার বোনের মেয়ে বা বোনের ছেলে। আমার কিন্তু ফেসবুকে সবকিছু দেওয়া আছে, আর আমার ফেসবুকটা কিন্তু ওপেন। আমার কিন্তু কোনো কিছু হাইট না, কে আছে না কি বাচ্চাকে হাইট করা, নাতিনকে হাইট করা, ছেলের বউকে হাইট করা, আমার প্রত্যেকটা জিনিস আমার ফেসবুকে দেওয়া। ধরো আমার নাতিন হয়েছে ক্লিনিকে, আমি ওইটার ছবিও দিয়ে দিচ্ছি, বাচ্চাকে কোলে নিচ্ছি, হ্যাঁ আমি সব কিছু। আমার নাতিনের জন্য যখন আমি অনেক কিছু নিয়ে যাচ্ছি ওইটাও আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি। আমার নাতিন তো কদিন পর, নাতিন যখন আমার বাসায় আসে আমি যখন শাওয়ার নিয়ে দিই বা নাতিনকে নিয়ে টিকটক করি, নাতিনকে নিয়ে ছবি তুলি, তারপর নাতিনকে বলি কি আমি তোমাকে, তুমি যখন বড় হবা তোমাকে নিয়ে ক্লাবে যাব, একসাথে ড্যান্স করব। আমার মেয়েকেও তো বলি কি তুমি একসাথে 10টা 12টা বাচ্চা নিয়ে নিবা, বাচ্চাগুলো আমি পালবো, তোমরা দেশে বাইরে ঘুরবা, আমি আমার নাতিনগুলা নিয়ে নিয়ে ক্লাবে ক্লাবে যাবো, নাচানাচি করবো, ড্যান্স করবো, আমি মিনি স্কার্ট পরবো, ওদেরও মিনি স্কার্ট পরবো। আমার মেয়ে বলে কি মম আচ্ছাতে তো আমি বুড়ো হয়ে যাব তোমার সামনে। এখন আমার মেয়েকে তো তাই বলে, আচ্ছা তুমি আমার বিয়েতে, আমি না আমার বিয়ে নিয়ে একটু তোমাকে না ভয় আসছে। আমাকে কীরকম ভয় আসছো? কাকে তুমি কোন পাড়ার থেকে সাজবা? আমি জাহিদ থেকে। কাকি তাহলে আমি কার থেকে সাজবো? তুমি যদি জাহিদের থেকে, আমি তুমি নর্মাল একটা পার্লার থেকে সাজবো, তোমার তো দেখার দরকার নাই ভাই, আমি তো শাশুড়ি, তোমার এটা বুঝতে হবে। বলে কি না মম তুমি না কম দামি জিনিসপত্র পরবা, ঠিক আছে? আমি বলি কি না তোমার বিয়েতে আমি সব জায়গায় খুঁজে 2টা শাড়ি কিনবো, একটা বউয়াতে পরবো, একটা বিয়ে দিন পরবো। বলে কি তো আমার থেকে তোমাকেই সুন্দর লাগবে মম। আমি বলি হ্যাঁ শাশুড়িও তো সবার আগে সুন্দর লাগবে, কিন্তু এগুলা খুব আমি খুব এগুলো এনজয় করি আর আমার খুব ভালোও লাগে। আছে না কি লুকোচুরি, আমার ভিতরে লুকোচুরি দাদি দাদি ব্যাপারটা নাই না? নাই, কিন্তু হ্যাঁ আমি ধরো বাসায় যাই, দাদিটা কিন্তু কেউ বিশ্বাস করে না। আমার ধরো ফেসবুকে যদি আমি কোনো ছবি ছাড়ি, টিকটক ছাড়ি, ওরা বিশ্বাসই করে না কি আমি যে বিয়ে করছি। বিশ্বাস করবো তুমি, আমার কমেন্টস দিয়ে ভরে যায় ইনবক্স কি আপনি মিথ্যা বলেন। আমি বলি ভাই আচ্ছা আমার নিজের সন্তান আমি কেন মিথ্যা বলবো? এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার ছেলের বউ, এটা আমার নাতনি, কেন মিথ্যা বলবো? ধরো আমি যখন আমার পুরান ঢাকা যাই আমার ছেলের শ্বশুর বাড়িতে, বাচ্চাকে যখন কোলে টোলে নিয়ে ছবি টবি দেই, মনে করে কি আমার বোনের বেবি। ভাগ্নি টাগ্নি থাকে না, মনে করে ভাগ্নি। আমি কাউকে এখনো স্টিল নাও বুঝাইতেই পারি না কি আমার একটা নাতিন আছে বা আমার একটা ছেলে আছে, এটা বিশ্বাসই করে না। ওকে, কে বিশ্বাস করে না? তাহলে তুমি ফিল্মে সবাই জানে যে তুমি দাদি? হ্যাঁ কেন জানবে না ভাই, আমি তো সবকিছু ওপেন, যখন যাওয়া হয় আমি তো ফেসবুকে কিছু লুকায়। তুমি ভাই আমি একটা কথা বলি, ওরা কেন লুকায় আমি জানি না, বিয়েটাও কিন্তু ওরা খুব হাইড করে, আমার কাছে এটা গর্ব লাগে। ভাই আমার নাতিন আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার সুন্দর একটা হাজবেন্ড আছে, সুন্দর আমার একটা লাইফ আছে, সুন্দর আমার একটা সংসার। আমি এত সুন্দর জিনিসটাকে কেন হাইড করব? আমি আমার ছবির পার্টটা আলাদা, ফ্রেন্ড সার্কেলটা আলাদা, আমার সংসারের লাইফটা টোটাল আলাদা, তো আমি কেন হাইড করব?
এখানে হাইড করার কি আছে? যে আমাকে নিবে দেখে নিবে, আর যে নিবে না দরকার নাই, বাট নিচ্ছে তো আমাকে। আমার দাদি হোক নানি হোক দেখে তো আমাকে নিচ্ছে, কিন্তু আরো ওরাই বলে কি না তুমি মিথ্যা বলো, কিন্তু আমি তো আসলে মিথ্যা বলি না। আমার নাতিনকে নিয়ে তো আমি 2 দিন পর পর ছবি দেই। আমার ছেলে হয়তো ছেলেটা নামাজ টামাজ পরে একটু ধার্মিক টাইপের, ও একটু ছবি তুলে কম, ছবিতে ওরা তুলতে চায় না। যেমন মেয়েটা দেখবে এখন আমার মেয়েটার ছবি আমি ফেসবুকে দিই না, ও হিজাব টিজাব পরে বলে কি মম আমি হিজাব পরি বরখা পরি, যদি আমি ছবি ছাড়ি তো এগুলো জনগণ দেখলে আমার গুনাহ হবে। ওকে, তোমার ছেলে মেয়ে এরকম, তুমি এরকম ফিল্মে কাজ আমার করো তখন না, কিছু আমার বলে না? ছেলে মেয়ে স্টেট বলা আছে। আমি ওদের মাঝে মাঝে বলি কি আমি যে এরকম করি তোমাদেরকে কোনো বলে মম তোমার পেটে আমরা হইছি, আমার পেটে তোমরা হও, তুমি হও নাই, তোমার যেটা ভালো লাগবে তুমি করবা, আমরা দরকার পড়লে তোমাকে সাপোর্ট দিব, তোমাকে আমরা তো না করার কোনো আমাদের অধিকার নাই। আর আমার ছেলের বউ মাঝে মাঝে বলে, ছেলের বউ তো কখনো মেয়ে হয় না, এটা তো বাস্তব, ছেলের বউ তো ছেলে, বাইরের মেয়ে থাকবে, এটা যতই তো আমি আপন করি হয় না, এটা যেটা বাস্তব কথা। তো ওই ছেলের বউ দেখা যায় মাঝে মাঝে ধরো ফেসবুক থেকে নিয়ে স্ক্রিনশটে ওকে দেবে একে দেবে, আমার শাশুড়ি এটা করতেছে ওইটা করতেছে, মানে পজিটিভলি নাকি নেগেটিভলি? খারাপও নিচ্ছে ভালোও নিচ্ছে, দুইটাই নিচ্ছে, ঠিক আছে। তখন আমার ছেলে বলে কি এটা তো আমার মাকে বলার কোনো রাইট নাই। কেন রাইট নাই? আমার মা আমাকে জন্ম দিচ্ছে, আমার মা যেটা ভালো লাগবে, আমার মা মিডিয়ার, আমার মা যেটা ভালো লাগবে সেটাই করবে, এখন আমি কেন বলবো? আর আমার মেয়ে খুব এনজয় করে আমাকে নিয়ে। বউ পছন্দ করে না জিনিসটা, তার মানে মনে হইলো? বউ পছন্দ যে করে না তাও না, বউ ধরো বউয়ের মতো, যেহেতু পুরান ঢাকার মেয়ে তো ও একটু অন্যরকম। এখন তার পছন্দ তো আমার চলবে না, আমাকে তো সে খাওয়াবে না, আমি তো ছেলেরটা খাচ্ছি না, আমার হাজবেন্ড আমাকে খাওয়ায়। তো আমার হাজবেন্ড আমাকে কিছু বলে না, আমার হাজবেন্ড সব কিছুতে আমার ফ্রিডম দিয়ে দিচ্ছে, বলে তোমার যেটা ভালো লাগে তুমি করো। এই যে তোমার এখানে আমি আসছি, আমার হাজবেন্ড কিন্তু আমাকে নামায় দিয়ে গেছে, তো এখানে আমি আমার হাজবেন্ডকে ভয় না পেয়ে আমি আমার ছেলের বউকে ছেলেকে ভয় পাবো? আমি তাকে জন্ম দিচ্ছি, আমি কেন ভয় পাবো? আমার এগুলো কোনো আমি আল্লাহকে ছাড়া পৃথিবীতে কাউকে ভয় পাই না। আমি এটা আমার হাজবেন্ডও জানে কি আমি আমার হাজবেন্ডকে রেসপেক্ট করি, আমি প্রতিটা মানুষকে রেসপেক্ট করি। ধর একটা রাস্তার একটা কুকুরকেও আমি রেসপেক্ট করি, তার জন্য আমি তোমাকে ভয় পাবো কেন? আমি তো তোমারটা মেরে খাচ্ছি না, বা আমি তো চোর না, আমি তোমাকে কেন ভয় পাবো? হ্যাঁ আমি রেসপেক্ট করি, রেসপেক্টের জায়গাটা আমি নষ্ট করতে চাই না, বাট ভয় কাজ করে না আমার, আমি ভয় পাই না একমাত্র উপরে আল্লাহকে ছাড়া। ওকে, এই মুহূর্তে তোমাকে যদি বলা হয় যে 3টা জিনিস তোমার আসলে তুমি মানে চাইতে পারো যে আমি 3টা জিনিস চাই লাইফে, বা কি কি ওটা তুমি বলবা 3টা জিনিস, যে 3টা জিনিস ছাড়া তুমি লাইফে আসলে। ও আচ্ছা, 3টা জিনিস। 1 নম্বর হলো আমি চাই আমার মেয়েটা সুন্দর একটা লাইফ হোক, বিয়ের পরে সুন্দর একটা ছেলে যেমন পাই। সবার আগে ভালো মানুষ হইতে হবে, শিক্ষিত তো হইতে হবে। আর 2 নাম্বারটা হইলো আমার হাজব্যান্ডকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত লাইফ আমি কাটাতে চাই ওর সাথে। আর 3 নাম্বারটা আমার পুরো ফ্যামিলি টিম, আমি ইচ্ছা আছে আমি হজে যাব। এটা আমি আল্লাহর কাছে সবসময় বলি কি মৃত্যুর আগ পর্যন্ত আমি যেমন আল্লাহর ঘরে পাড়া দিয়ে মারা যেতে পারি, মানে পাপের সবগুলা প্রায়শ্চিত্ত করার জন্য, এটার জন্য না, মাপ চাওয়ার জন্য না। শুনো, পাপ এটা আমরা যদি বলি কি আমরা পাপ করছি, এটা ভুল। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, অনেকে দেখবা 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে এই জায়গা কালো বানায় ফেলে, আবার অনেকে দেখবা নামাজ পড়ে না। তো নামাজ পড়ে না বলেই যে তুমি ওকে বলতে পারবা না কি ও ইমানদার না খারাপ, আর যে নামাজ পড়তেছে সে অনেক ইমানদার ভালো, এটা ভুল। তোমার আগে অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে, দেন তুমি বলতে পারবা কে ভালো কে খারাপ। আর ভালো খারাপের মালিক হইলো আমাদের আল্লাহ। আর তোমার আমি যে হাতে টেটু করছি, অনেকে ধরো আমি লাইভে গেলে অনেকে বলে হ্যাঁ আপনি নামাজ পড়েন, সপ্তাহে 2টা করে রোজা থাকে না, আবার আপনার হাতে টেটু, আপনি তো মরলে কবরে যাবেন না। আরে ভাই, আমাকে বেচতে দেওয়ার মালিক তো আল্লাহ, কবুল করার মালিক তো আল্লাহ, জনগণকে আমাকে করবে? জনগণ তো করবে না, জনগণ তো কত কিছুই বলে। আমি যদি এতটুকু স্কার্ট পরি তাও আমাকে বলবে আমি রান দেখায় চলি, যদি আমি বরখাও পরি তাও বলবে সুজানা রান দেখায় চলি। আমার রান আছে, আমি রান দেখাই, অনেকের হয়তো নাই। আর আমাকে দেখে মানুষের একটু চুলকানিটা একটু বেশি। কেন চুলকানি জানি না, আমি নাকি সার্জারি করছি পুরো ফিগার। আরে ভাই, আমি পুরো ফিগার যে সার্জারি করব, আমি এত টাকা পাবো কই? ফিগার সার্জারি করতে পুরোটা ফিগার যদি আমি সার্জারি করি আমার তো অনেক টাকা লাগবে। আর আমার মা হইলো ইন্ডিয়ান, আমার বাবা হইলো পুরান ঢাকার, আমাদের 14 পুরুষ পুরান ঢাকার।
তো ইন্ডিয়ার মেয়েরা তো একটু এরকমই থাকে। আমার যে ছোট বোনটা কিন্তু আমার মতো, ও আমার থেকে আরও বেশি হাইট। আমি তো 5'6", ও 5'7". তো আমার কথা কি, সুজানার বেবি হয়েছে, সুজানার হাজব্যান্ড এত সুন্দর, সুজানার উমুক আছে, সুজানার কেন বাইঙ্গা পড়লো না ফিগার, চেহারা কেন নষ্ট হইলো না? অবশ্যই সুজানা কিছু একটা করছে। আরে ভাই, ওদের সব কিছুতেই চুলকানি। বা তুমি সার্জারি করো নাই? না। বা লিপসাতে করবো বলতেছিলাম। এটা করবো, এটা কেন করবো, ধরো আমার এটা খুব ইচ্ছা। ধরো আমার হাজব্যান্ডকে আমি বললাম কি, জান সবাই তো করতেছে, ঠোঁট বিসেপ করতেছে, একটু দেখি না ট্রাই করে। তো আমার জান বলতেছে, জান তুমি তো এমনি সুন্দর। আবার আমি আরও কয়েকটা ফ্রেন্ডকেও বলছি, সবাই আমাকে বলতেছে সাপোর্ট দিচ্ছে কি করিস না, এমনি তো তুই অনেক সুন্দর, কেন করবি? তো সানিকে রাজি করাইছি। এখন সানি বলছে আচ্ছা ঠিক আছে তুমি করো, কেন এটা আমাকে না করলেও দেখা যাবে কি ওর কথা না শুনে আমি একদিন হুট করে করে আসবো। হ্যাঁ, হুট করে আমি করে আসবো। না ভাই, ওমর সানি না, শেখ সানি আমার হাজবেন্ডের নাম। তো ও বললো কি আচ্ছা ঠিক আছে করো। তো আমি আজকে 3 দিন আগে যে কথা বলে আসছি, তখন উনি ডক্টর নিয়ে আমাকে বলতেছে হ্যাঁ এখানেই করবো, ঢাকাতেই, হ্যাঁ এখানেই করবো। তো বলতেছে সুজানা এটা করলে আপনাকে অনেক সুন্দর লাগবে। আমাকে কি সেক্সি লাগবে? যারা চুলকায় ওকে আরো বেশি চুলকানি উঠবে। তো বলে হ্যাঁ অনেক ভালো লাগবে। তো সানিকে এসে বললাম কি সানি করলে নাকি অনেক নাকি সেক্সি লাগবে, অনেক নাকি সুন্দর লাগবে। করি না, যারা বেশি চুলকায় আমাকে দেখে ওদের আরো বেশি চুলকানি উঠবে। মানুষ তো আসলে করবেই। তুমি যখন ধরো মঞ্জু ভালো কাজগুলা করবা না, সাপোর্ট কম পাবা। যখন ধরো একটু খারাপ কিছু করবা, ওইটা তোমার কাউকে লিঙ্ক দিতে হবে না, কিচ্ছু বলতে হবে না, তারাই বিনা বেতনে বিনা খরচা তারা সব জায়গায় দিয়ে দিবে, সব জায়গায় ছড়া দিবে। আজকে তুমি একটা ভালো কাজ করো না, দূর কি এর এটা কি করছে নাকি মঞ্জু, তুমি আসলে একটা খারাপ, তোমার বেতন দিতে হবে না, কিছু দিতে হবে না, ভাই তোমাকে এমনি ভাইরাল করে দিবে। হ্যাঁ, তো এগুলো হলো বাঙালিদের, এগুলো হলো চরিত্র, এগুলো বলে কোনো লাভ নেই। যেন আমি কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দিচ্ছিলাম এই সাংবাদিকদের কাছে। আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা আপু আপনি তো অনেক আগের নায়িকা, এসে এখনকার নায়িকারা কিভাবে গাড়ি বাড়ি করে ফেলে, আইফোন কিনে দুবাই চলে যায়। আমাকে শুনো, আমরা তো 17-18 বছর আগের নায়িকা, আমরা তো কাপড় খুলে নায়িকা হই নাই। সাবানা ম্যাম, ববিতা ম্যাম, তারা কি কাপড় খুলে নায়িকা হয়েছে? অবশ্যই না। ওরা তো কত ভালো ভালো মুভি দিচ্ছে আমাদের, কত ভালো ভালো সুন্দর সুন্দর অভিনয় করছে। ওরা কি কেউ কি গাড়ি কিনতে পারছে? আমি তো এখন স্টিল নাও নিকেতনে ভাড়া থাকি। ভাই আমি তো 1.5 কোটি টাকা দা গাড়ি কিনতে পারলাম না, কেন আমি তো কাপড় খুলতে পারি না, তাই আমি 1.5 কোটি টাকা দা গাড়ি কিনতে পাই না, একটা ফ্ল্যাট কিনতে পাই না, আজকে দুবাই যেতে পারতেছি না, কালকে থাইল্যান্ড যেতে পারতেছি না। যদি আমি কাপড় খুলতাম তাহলে আমি আবার যেতে পারতাম। বা আমার যদি পিছনে সুগার ডায়েরি বলে, চিনি বাবা বলে, কত কিছু বলে না, এগুলো যদি থাকতো তাহলে আবার যেতে পারতাম, তাহলে কোনো কিছু হতো না। জাগো পাতিলে ভাত নেই দেখবা আইফোন নিয়ে ঘুরতেছে, বাট ঘরে যা দেখবা কি খাটও নাই। নর্মাল, এটা আমি সত্যি, এটা আমি দেখছি। বা পাতিলা ভাত নাই, তার হাতে আইফোন, আবার কালকে দেখবা দুবাই, আবার যা দেখবা ছবিও ছাড়তেছে সুন্দর করে, তারপরে একা আবার লাইভে এসে বলবে কি আমি তো আমার ফ্যামিলি নিয়ে আসছি। আরে ভাই, তোর ফ্যামিলি নিয়ে আসলে তাহলে তুই আবার একা ছবি দিচ্ছিস কেন? তাহলে ফ্যামিলি নিয়ে দে। তো এটা অনেক ভাইরাল হয়ে গেছিল। তো সবাই বকাও দিচ্ছে আমাকে, কেন আমি মেয়েদের কথা বলছি। আমি তো বাবা সত্যি কথা বলছি, এখনকার মেয়েরা তো এগুলোই করে। আমি তো সব মেয়েকে বলি নাই, যারা করে তাদের গায়ে লাগছে, আর যারা করে না তাদের গায়ে তো লাগবে না। আমি আরেকটা যেমন সেদিন সাক্ষাৎকার দিছিলাম, ওইটাও ভাইরাল হয়ে গেছে। ওইটা করছিলাম হলো ইয়েকে নিয়ে, ওই যে জুনিয়র সাকিব আর যে কেটে দিল, ওই যে ছেলেটা কিছুদিন আগে শিখা জুনিয়র সাকিবের টুনটুনিটা কেটে দিল না, তো ওইটা আমি তোমার একটা জুতার শোরুমে একটা করতে গেছিলাম, ক্যাম্পেইন করতে গেছিলাম। তো ওইখানে আমাকে ধরছে, সুজানা আপু প্লিজ আপনি ওইটা অনেক ভাইরাল হয়ে গেছে, আপনি একটু জানান, আমাকে দূর সরো এখান থেকে, 2 দিন পর তামসা করো নাকি তোমরা। তো করছে, ওইটাও ভাইরাল হয়ে গেছে। তো ওইটা আবার সব মেয়েদের নিয়ে করছি, তো ছেলেদের নিয়ে আর কি সাপোর্ট করছিলাম কি, যদি তোমাদের সংসার নাই হয় ছেড়ে দিতে পারো, কিন্তু আমরা একটা ছেলেকে কিন্তু এটা কোনো রাইট নাই কি মানুষের লাইফটাকে নষ্ট করার। তো ওইটা আবার খুব ভালো ভালো সব মেয়েরা ছেলেরা আমার পক্ষ হয়ে কথা বলছে, ওইটাও ভাইরাল হয়ে গেছে। তারপর ওদিকে আমাকে ফোন করে বলতেছে সুজানা আপু একটু আসেন না, আবার এই অবস্থার সাক্ষাৎকার। আমি ভাই আমার এই অবস্থার সাক্ষাৎকার দিতে হবে না, কেন আমার মুখ অনেক আগে চলে, ঠিক আছে ভাই, আমার দরকার নেই সাক্ষাৎকার, তুমি হ্যাঁ দরকার নাই ভাই, তুমি তোর মতো থাকো, দুনিয়াটা ভালো হোক তারপর দিব। আসলে কি আমি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। সুজানা, দাদি সুজানা
কথা বলে ভালো লাগছে। আমি আসলে আরেকদিন ডেফিনেটলি লাইভ করব, ইনশাআল্লাহ। আজকে যা শুটটা ওকে, করলাম। থ্যাংক ইউ এত সুন্দর একটা প্রোগ্রামে এসে। আর মঞ্জু, তুমি তো আমার বন্ধু, অনেক দিন পরও দাদি দেখা। আমার বন্ধু, আমার বাপ থেকে কেমন লাগে। না দাদি আমার বন্ধু, আচ্ছা আচ্ছা, রাইট। বাট না, থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম, ওকে ওয়েলকাম।